অ্যালডিহাইড কিটোন ভিডিও নাম্বার 2। একটু অফবিট টপিক হালকা করে একটু দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে এখানে দেখো যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটা C2H6 স্ট্রাকচার, অর্থাৎ কার্বন কার্বন সব sp3 হাইব্রিডাইজড কার্বন, সব কটাতে সিঙ্গেল বন্ড রয়েছে এবং সব কটাতে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন রয়েছে। ঠিক তার পরের যে স্ট্রাকচারটা সেটা অ্যালকিন এবং তারপরের স্ট্রাকচারটা হচ্ছে অ্যালকাইনের ছবি আঁকা রয়েছে। তো এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারের ডিফারেন্স কি হচ্ছে? দুটো হাইড্রোজেন কমে একটা ডাবল বন্ড বাড়লো, এবং এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারের চেঞ্জ কি হচ্ছে? আরো দুটো হাইড্রোজেন কমে গিয়ে একটা পাই বন্ড বাড়লো। অর্থাৎ এই স্ট্রাকচার থেকে এখানে বা এখান থেকে এখানে যেতে আলটিমেটলি আমাদের কি হচ্ছে? জৈব যৌগের অণুটাতে হাইড্রোজেনের সংখ্যা কমছে। তাহলে জারণ বিজারণের খুব পুরনো এবং খুব সাধারণ যে তত্ত্ব ছিল সেই তত্ত্ব অনুসারে আমরা বলতে পারি যে কোনো জৈব যৌগের অণুতে যদি হাইড্রোজেন বিয়োজিত হয়, চলে যায় সেখান থেকে, তাহলে সেটা জারিত হচ্ছে। অবভিয়াসলি এই স্টেপ থেকে এই স্টেপ বা এই স্টেপ থেকে এই স্টেপ বা এখান থেকে এটা সবটাই একটা জারিত হওয়ার জায়গায় যাচ্ছে এই পদ্ধতিটা। আবার দেখো, এই অ্যালকেন থেকে যদি আমার অ্যালকোহল হয়, অর্থাৎ একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা OH ঢুকে গেল, অর্থাৎ এখানে যতগুলো হাইড্রোজেন ছিল ততগুলোই হাইড্রোজেন রইলো, কিন্তু মাঝখানে আবার একটা অক্সিজেন ঢুকে গেল। তাহলে এই টোটাল যৌগ এখান থেকে এটা আসতে একটা অক্সিজেন ঢুকেছে, তাহলে এটা এখান থেকে এটা আসতে জারণ হলো। নেক্সট, যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়, বা এটা প্রাইমারি অ্যালকোহল আছে, অ্যালডিহাইড সেকেন্ডারি অ্যালকোহল দেখালে কিটোন হতো, এরকম ব্যাপার আর কি। তো কার্বনিল যৌগ যদি যেতে হয় তাহলে সেখানে কি হচ্ছে? দেখো, দুটো হাইড্রোজেন চলে গিয়ে একটা ডাবল বন্ড ও হচ্ছে, অর্থাৎ অক্সিজেন সংখ্যা অ্যালকোহলেও যা ছিল এখানেও তাই আছে, কিন্তু দুটো হাইড্রোজেন সরে গিয়ে একটা ডাবল বন্ড, একটা পাই বন্ড চলে আসছে। তাহলে অ্যালকোহল থেকে কার্বনিল মানে অ্যালডিহাইড কিটোন কার্বনিল যেতে গেলেও সেটা কিন্তু একটা ওয়ান স্টেপ জারণ। আবার অ্যালডিহাইড কিটোন থেকে অ্যাসিড তৈরি হওয়াতেও দেখো সব স্ট্রাকচারটাই সেম, কিন্তু শুধু এই হাইড্রোজেনটা সরে গিয়ে একটা OH বসে যাচ্ছে, অর্থাৎ এগেন একটা অক্সিজেনের ইনভলভমেন্ট বাড়ছে। তাহলে এখান থেকে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যাসিড হওয়াটাও একটা জারণ, অর্থাৎ আমরা অ্যালকেন থেকে অ্যালকোহল হওয়া সেটা জারণ ওয়ান স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কার্বনিল কম্পাউন্ডে অ্যালডিহাইড কিটোনে জারণ হওয়া। 3 নম্বর স্টেপটা হচ্ছে অ্যাসিডে জারণ হওয়া, অ্যাসিড এস্টার এই ধরনের কম্পাউন্ডে জারিত হওয়া। অর্থাৎ এদিকে গেলেও আমার জারণ অ্যালকিন অ্যালকাইন হলে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি অ্যালকোহল থেকে অ্যাসিড হতে হয় বা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হতে হয়, সবকটা স্টেপই আমার জারণ। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে জারণের স্টেপটা এরকম ভাবে রয়েছে, অ্যালকেন আর দিয়ে চিহ্নিতকরণ করেছি, সেখানে ROH এটা এর পরের জারিত অবস্থা। তারপরে আমাদের যে এখনকার পড়াশোনার অ্যালডিহাইড বা কিটোনের যে জায়গাটা সেটা হচ্ছে মিডিয়াম পোর্শনে, এবং RCO2 যেটা হচ্ছে আমার মোটামুটি লাস্ট স্টেপ জারণের অবস্থা। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি যে অ্যালডিহাইড কিটোনটা হচ্ছে আমার একটা মিডিয়াম জারণ স্তর, সেখান থেকে যখন রিয়াকশন হবে তারা বিজারিতও হতে পারে এটাতে বা এটাতে, অথবা জারিতও হতে পারে এটাতে। তাহলে এমন একটা জিনিস যে যার কিন্তু অনেক ভার্সেটাইল রিয়াকশন হতে পারে, একটা সিঙ্গেল ডিরেকশনাল রিয়াকশন হবে না, তার মাল্টি ডিরেকশনাল রিয়াকশন হয়ে গিয়ে সে জারিত বিজারিত অনেক কিছু হতে পারে। সেই জন্যই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার। তাহলে আমরা পড়ছি অ্যালডিহাইড কিটোনের স্ট্রাকচার, নামকরণ, এগুলো আমাদের হয়ে গেছে। সমাবয়বতা নিয়ে আমি বেশি টেনশন নিচ্ছি না, ওগুলো বই থেকে তোমরা পড়ে নিলে বুঝতে পারবে। কার্বনিলের প্রকৃতি আমরা বলে দিয়েছি, আমরা এক্ষুনি প্রস্তুতিতে ঢুকছি না। আমরা ভৌত ধর্ম আর গঠনগত বিশেষত্ব এই দুটোকে স্লাইড টাচ করে বেরিয়ে গিয়ে আমাদের মূল 3টে যে টপিক, অর্থাৎ প্রস্তুতি, রাসায়নিক ধর্ম এবং শনাক্তকরণ, এই 3টের উপর জোর দেবো পরের ভিডিওগুলোতে। তো এই ভিডিওতে আমরা এই ভৌত ধর্ম আর গঠনগত বিশেষত্ব ও সক্রিয়তার উপর আমরা খুব ছোট্ট একটি আলোচনা দেখে নেব। গঠনগত বিশেষত্বতে আমরা যেটা দেখব যে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কে কম রিঅ্যাক্টিভ, কে বেশি রিঅ্যাক্টিভ। দেখো, এটা একটা অ্যালডিহাইডের স্ট্রাকচার RC+H, আর এটা একটা কিটোনের স্ট্রাকচার RC+R'। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি
যে যদি কার্বনিল গ্রুপটা, যদি কেন, অবশ্যই কার্বনিল গ্রুপটার একটা নর্মাল পোলারাইজেশন দু ক্ষেত্রেই হচ্ছে, অর্থাৎ ডবল বন্ডটা এদিকে শিফট করে যাচ্ছে, সি ডবল বন্ড ও এর দিকে এইভাবে শিফটিং হচ্ছে, দু ক্ষেত্রেই সেটা হচ্ছে। কিন্তু এই দুটো স্ট্রাকচারের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যেটা প্লাস চার্জ এসে পৌঁছাচ্ছে, ডেল্টা প্লাস হোক বা সিঙ্গেল প্লাস হোক, সেটা এই যে অ্যালকাইল চেন দ্বারা কিছুটা মিনিমাল হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছুটা তার পরিমাণ কমে যাচ্ছে। দেখো অ্যালডিহাইড বা কিটোন কত তাড়াতাড়ি তাতে নিউক্লিওফাইল এনইউ মাইনাস অ্যাটাক করবে। ধরো এখানে যদি একটা এনইউ মাইনাস বসে থাকে কোনোভাবে, তাহলে সে কোন জায়গাটাতে বেশি অ্যাটাক করার প্রবণতা, যেহেতু এ পুরোপুরি এনইউ মাইনাস রয়েছে বা এনইউ নিউট্রাল মলিকিউলও যদি হয় আর কি, সে চাইবে যত পজিটিভ সেন্টার হবে তত তাড়াতাড়ি তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে এইখানে যদি সি ডবল বন্ড ও একা থাকতো তাহলে যতটা পোলারাইজ হতো, আর সি ডবল বন্ড হয়ে থাকার জন্য এখানে প্লাস আই এফেক্ট হয়ে গেছে, তাহলে কিছুটা তার এই প্লাস চার্জটাকে কমিয়ে দিল, তার ফলে এটা প্রবণতা একটু কমলো। কিন্তু যদি এটার মধ্যে আলোচনা করবো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে, দেখো এখানে দুদিক থেকে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে, এটা নর্মাল অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা আলোচনা করছি। তো দুদিক থেকে অ্যালিফ্যাটিক প্লাস আই এফেক্ট কাজ করার জন্য এর কিন্তু প্লাসের পরিমাণ আরও অনেক কমে যাচ্ছে। তার ফলশ্রুতিতে এনইউ মাইনাস এর দিকে আর এর দিকের মধ্যে তাকিয়ে দেখতে গেলে কম্পারেটিভলি এর কাছে প্লাসের পরিমাণটা বেশি, কম্পারেটিভলি এর আর এর মধ্যে, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইডে প্লাসের পরিমাণটা বেশি এবং প্রপারলি লোকালাইজড, নির্দিষ্ট সেই কার্বনের মাথাতেই রয়েছে, সেই জন্য এনইউ মাইনাস কিন্তু ঝপ করে এইখানটায় গিয়ে তার অ্যাটাকটা সুন্দরভাবে করতে পারবে। এইটা হচ্ছে মেন গল্প। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নর্মাল অ্যালিফ্যাটিক যে অ্যালডিহাইড রয়েছে বা পরবর্তীতে আমরা দেখবো অ্যারোমেটিক অ্যালডিহাইডের ক্ষেত্রেও সেই ধরনেরই প্যাটার্ন ফলো করে, তো তাদের ক্ষেত্রে আমরা দেখছি অ্যালডিহাইড কিন্তু মাচ মোর রিয়াক্টিভ। তাহলে এখানে দেখো একদম সিম্পল তিনটে জিনিস দিয়ে দেখানো হয়েছে, HCHO অর্থাৎ ফর্মালডিহাইড যেটা ফার্স্ট মেম্বার অফ দ্য অ্যালডিহাইড গ্রুপ, অ্যাসিটালডিহাইড CH3CHO এবং অ্যাসিটোন CH3CO CH3। তাহলে এদের মধ্যে যদি রিঅ্যাক্টিভিটি চেন মানে রিঅ্যাক্টিভিটি অর্ডার আমরা দেখতে পাই, তাহলে এখানে কোনো প্লাস আই এফেক্ট নেই, এখানে একটা প্লাস আই এফেক্ট আছে, এখানে দুটো প্লাস আই এফেক্ট দেখতে পাচ্ছি। তার ফলশ্রুতিতে আমরা বুঝতে পারছি ফর্মালডিহাইড অনেক বেশি রিঅ্যাক্টিভ হবে, কারণ তার প্লাস চার্জটা একদম কার্বনে পুরোপুরি মানে স্থিত থাকবে, তাকে কেউ কোনো প্লাস আই এফেক্ট দ্বারা পরিমাণে কমিয়েও দিতে পারছে না বা অন্যদিকে সরিয়েও নিতে পারছে না। কিন্তু অ্যাসিটালডিহাইড একটা প্লাস আই এফেক্ট দেখা যাচ্ছে, তাহলে এখানে একটা প্লাস আই এফেক্ট দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু আমি দুটো প্লাস আই এফেক্ট আমি দেখতে পাচ্ছি। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি আমি যে ফর্মালডিহাইড মাচ মোর রিঅ্যাক্টিভ দেন অ্যাসিটালডিহাইড দেন অ্যাসিটোন। এইটা হচ্ছে আমার রিঅ্যাক্টিভিটি অর্ডার। এইবার হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আরও অনেকগুলো পয়েন্টে ভাবনা চিন্তা করা যায়, সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, অর্থাৎ কার্বনিল গ্রুপের আশেপাশে অ্যালকাইল চেন বেশি হলে আমার স্টেরিক হিন্ড্রেন্স হতে থাকে, অর্থাৎ ত্রিমাত্রিক একটা রিপালশন হতে থাকে অ্যালকাইল চেনগুলোর মধ্যে। তাহলে সেইখানে স্টেরিক হিন্ড্রেন্স বেশি থাকার জন্য কিটোন কিন্তু তুলনামূলকভাবে কম রিঅ্যাক্টিভ এই কার্বনিল গ্রুপটা। এছাড়া যদি কোনো এমন অ্যালডিহাইড রিং হয় যেখানে প্লাস আর অর্থাৎ প্লাস রেজোনেন্স এফেক্ট রয়েছে, সেইখানের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন আমাদের ধরো বেনজালডিহাইড নিয়ে ভাবনা চিন্তা। বেনজালডিহাইডের ক্ষেত্রে কার্বনিল গ্রুপটা পোলারাইজ হলে এই যে প্লাস চার্জটা এখানে তৈরি হলো, সে কিন্তু বিভিন্ন ক্যানোনিক্যাল ফর্মের মাধ্যমে, বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচারের মাধ্যমে গিয়ে আলটিমেটলি বেনজিন রিংয়ে স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমার এই যে কার্বনটা যেটা একটা স্ট্রাকচারে মাত্র দেখো প্লাস চার্জ পেয়েছে, বাকি কিন্তু আর কোথাও সে প্লাস চার্জকে আর পাচ্ছে না, সব ডাবল বন্ড। তার ফলশ্রুতিতে কি হয়ে যাচ্ছে, তার প্লাস চার্জটা কিন্তু অন্য বিভিন্ন মানে টোটাল স্ট্রাকচারে ছড়িয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিওফাইল যখন একে অ্যাটাক করার চেষ্টা করবে তখন তার মাথায় কিন্তু
প্লাস চার্জের পরিমাণ সে কম দেখবে, তার ফলে তার রিঅ্যাক্টিভিটি অনেকটাই কমে যাবে। সেই জন্য দেখো এখানে একটা ধারণা দেওয়া আছে C6H5CHO, অর্থাৎ একটা বেঞ্জিন রিং এবং এটা অ্যালডিহাইড। প্রথমে আইডেন্টিফাই করো এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা কিটোন। তাহলে অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি অলওয়েজ কিটোনের চেয়ে বেশি, সেটাই দেওয়া আছে। এইবার এই কিটোনটা আর এই কিটোনটার মধ্যে পার্থক্য কি? এই কিটোনটার মধ্যে C6H5 একটা, মানে একটা প্লাস আর একটা প্লাস আই গ্রুপ, আর এই কিটোনটার মধ্যে দুটোই প্লাস আর গ্রুপ। তার ফলে এই কিটোনটার আমরা অলরেডি জানি প্লাস আর এর মানে পরিমাণটা, স্টেবিলিটি দেওয়ার পরিমাণটা অনেক বেশি। সেই জন্য আমাদের এই অর্ডারটা আমরা ফলো করবো। দেখতে পাচ্ছি যে এই দুটো ফিনাইল রিং যুক্ত যে কিটোনটা আছে সেটা কিন্তু অনেক অনেক কম রিঅ্যাক্টিভ হবে। একটা CH3 একটা পিএইচ রিং থাকার জন্য সেটা তুলনামূলক একটু বেশি হবে, বাট সব থেকে বেশি হবে অ্যালডিহাইডটা যেটা এখানে রয়েছে। তাহলে অবভিয়াসলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড মোর রিঅ্যাক্টিভ দেন অ্যারোমেটিক অ্যালডিহাইড। আবার অ্যারোমেটিক অ্যালডিহাইডের চেয়ে অ্যারোমেটিক কিটোন আরেকটু কম রিঅ্যাক্টিভ। আবার অ্যারোমেটিক ডাইকিটোন, অ্যারোমেটিক ডাইকিটোন নয়, ডাই অ্যারোমেটিক, দুটো অ্যারোমেটিক রিং যুক্ত কিটোন আরও লেস রিঅ্যাক্টিভ হয়ে যায়। তাই রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কিন্তু আমাদের ভাবতেই হবে ফর্মালডিহাইড সব থেকে বেশি, তারপরে অন্যান্য অ্যালডিহাইড। যত অ্যালকাইল চেন বাড়বে তত তার রিঅ্যাক্টিভিটি তুলনামূলক কমতে থাকবে, তার চেয়ে আরো কম ফিনাইলের সঙ্গে যুক্ত অ্যালডিহাইড, তার চেয়েও আরো কম কিটোনগুলো। এইভাবে আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডারগুলোকে ভাবতে থাকবো। এবার আমরা চলে যাব কয়েকটা ফিজিক্যাল প্রপার্টির খুব ডিটেইলড আলোচনা নয়, স্লাইড আলোচনা, কারণ এখান থেকে বেশি প্রশ্ন না আসারই সম্ভাবনা। সেটা হচ্ছে যে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে স্ফুটনাঙ্ক কার বেশি। আমরা অলরেডি দেখলাম যে দুটোই কার্বনিল যৌগ, কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে পোলারাইজেশন অনেক বেশি দেন কিটোন। সেই জন্যে আমরা অ্যালডিহাইড আর কিটোন যৌগগুলো কিন্তু তুলনামূলক বেশি স্ফুটনাঙ্ক হবে। কাদের তুলনায়? ইথার আর যে কোনো অ্যালকেনের তুলনায়। অর্থাৎ যেখানে ডাবল বন্ড নেই, ডাবল বন্ড সি ডাবল বন্ড ও নেই, কোথাও নেই, কোনো পোলারাইজেশন নেই, নর্মাল একটা অ্যালকেন চেন শুধু, সে তার তুলনায় বা সেলফ একটা ইথার জাতীয় পদার্থ আছে তাদের মধ্যে। এই দুটোর কম্প্যারিজনে অ্যালডিহাইড কিটোনের কার্বনিল তুলনামূলক বেশি পোলারাইজ হয়, তাই এদের মধ্যে আকর্ষণ বল, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বেশি হয়, তাই এদের স্ফুটনাঙ্ক অনেকটাই বেশি হবে। আবার আচ্ছা, একই ব্যাপার, একই কথা একসঙ্গে আলোচনা করা হলো, ইথারের কথাটাও একসঙ্গে আলোচনা করে দেওয়া হলো। বলছে ROH অ্যালকোহল কিন্তু যেটা করতে পারে সেটা হচ্ছে আন্তরাণবিক বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং করে থাকতে পারে। সেই হাইড্রোজেন বন্ডিং করার জন্যে তারা কিন্তু অ্যালডিহাইড কিটোনের চেয়ে আবার অ্যালকোহল বেশি স্ফুটনাঙ্কের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ তার তুলনায় তুলনীয় আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল সেটা অ্যালডিহাইড ও কিটোনের চেয়ে অ্যালকোহল অপেক্ষা অ্যালডিহাইড কিটোনের স্ফুটনাঙ্ক অনেক কম, অর্থাৎ অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি। তার কারণ সে কিন্তু ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং করতে পারছে, সেই কারণের জন্য বেশি হচ্ছে। কার্বক্সিলিক অ্যাসিড, দেখো কার্বক্সিলিক অ্যাসিড RCOH এটাও যেমন হাইড্রোজেন বন্ডিং করতে পারে, তেমনি কার্বক্সিলিক অ্যাসিডগুলোও হাইড্রোজেন বন্ডিং নিজেদের মধ্যে করতে পারে। পলিঅ্যাটমিক বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডও করতে পারে। সেই জন্যে তাদের দেখা যাচ্ছে যেটা যে কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্কও সবসময় বেশি থাকে। তাহলে যেটা হলো, অ্যালকেন হলো সব থেকে কম স্ফুটনাঙ্ক, তারপরে হচ্ছে ইথার, তারপরে অ্যালডিহাইড কিটোন, এবং সব শেষে দাঁড়ালো অ্যালকোহল, এবং তারপরে দাঁড়াচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে আমাদের স্ফুটনাঙ্কটা প্রায় আইসোমেরিক অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে কিটোনের ক্ষেত্রে আমাদের স্ফুটনাঙ্কটা একটু হলেও বেশি থাকছে। এখানে এই চার্টে তোমরা ভালো করে দেখে নাও, একদম অ্যালকেন, ইথার, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড পরপর পরপর দেওয়া আছে। একটা জিনিসকে এদের মধ্যে মোটামুটি একটা প্যারিটি আনতেই হবে, তা না হলে এই আলোচনাটা করা সম্ভব নয়, সেটা হচ্ছে আণবিক ওজন।
প্রায় কাছাকাছি প্রত্যেকটার আণবিক ওজন 58, 60, 58, 58, 60, 60। তাহলে প্রায় সমগোত্রীয় আণবিক ওজনের এই আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ থাকার জন্যে দেখো অ্যালকেন এবং ইথার তাদের মধ্যে প্রায় হাইড্রোজেন বন্ডিং বলো বা অন্য পোলারাইজেশন প্রায় কিচ্ছু না থাকার জন্য অ্যালকেনের ক্ষেত্রে সবচেয়ে কম, তার চেয়ে একটু বেশি হবে ইথার, কারণ ইথার একটা অক্সিজেন এক্সট্রা ইনভলভমেন্ট হয়েছে, স্লাইট পোলারাইজেশন আসছে। তার চেয়ে একটু বেশি হবে অ্যালডিহাইড এবং কিটোনে, কিটোনটা এইমাত্র আলোচনা হলো, অ্যালডিহাইডের চেয়ে স্লাইটলি গ্রেটার তার বয়েলিং পয়েন্ট দাঁড়াবে। তার চেয়ে বেশি হবে অ্যালকোহলে, কারণ অ্যালকোহলে হাইড্রোজেন বন্ডিং স্টার্ট হয়েছে। তার চেয়ে অনেকটা বেশি হবে কার্বক্সিলিক অ্যাসিডে, কারণ সেখানে মেজর হাইড্রোজেন বন্ডিং ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং চলতে থাকছে। এইটা হচ্ছে ফাইনাল আমার কাছে লিস্ট। নেক্সট হচ্ছে দ্রাব্যতা, অর্থাৎ জলে কত তাড়াতাড়ি কে গুলতে থাকে। দেখো প্রথমত অ্যালডিহাইড এবং কিটোনের একটা সুবিধা হচ্ছে সেখানে একটা পোলারাইজড সি ডবল বন্ড ও কার্বনিল গ্রুপ আছে, তার ফলে সেও কিন্তু দ্রাবকের সঙ্গে মানে জলের সঙ্গে স্লাইড একটা হাইড্রোজেন বন্ডিং করতে পারে। তাহলে যদি এই আর গ্রুপগুলো ছোট হয়, তাহলে অ্যালকাইল চেনগুলো যদি ছোট হয়, তাহলে আস্তে আস্তে হাইড্রোজেনের জলের সঙ্গে স্লাইড একটা হাইড্রোজেন বন্ডিং করার মাধ্যমে জলে কিন্তু তারা দ্রবীভূত হতে পারে যতক্ষণ অ্যালকাইল চেনটা ছোট। কিন্তু যখনই অ্যালকাইল চেনটা সাইজে বড় হতে থাকবে, অ্যালকাইল চেনগুলোর মধ্যে পরস্পর বিকর্ষণের ফলে তারা কিন্তু জলের দ্রাব্যতা তাদের আস্তে আস্তে কমে যাবে। সেই জন্য যেটা দেখা যায় যে প্রাথমিক যে সমস্ত অ্যালডিহাইড কিটোন রয়েছে, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটোন জাতীয় পদার্থ, তাদের কিন্তু স্লাইড একটা জলে দ্রাব্যতা রয়েছে। কিন্তু যত এই হাইড্রোকার্বন চেনের সাইজ আমি বাড়াতে থাকবো, অর্থাৎ এখানে হয়তো 5টা কার্বন যুক্ত চেন, এখানে 7টা কার্বন যুক্ত চেন, যত আমি চেন বাড়াতে থাকবো তত কিন্তু তার দ্রাব্যতা আস্তে আস্তে কমে যেতে থাকবে। অর্থাৎ অ্যালকাইল গ্রুপ যদি সাইজে বাড়তে থাকে, তাহলে তার দ্রাব্যতা, অ্যালডিহাইড কিটোন যেই থাকুক তার দ্রাব্যতা কমিয়ে দেবে। আর অ্যালকাইল চেনের সাইজ যদি খুব ছোট হয়, প্রায় 1টা থেকে 4টে অবধি বা 0 to 4 অবধি, তাহলে তাদের কিন্তু জলে খানিকটা হলেও দ্রাব্যতা আমরা দেখতে পাচ্ছি। তো এই অবধি আমরা যেটা দেখতে পেলাম, আমরা অলরেডি যেটা কাজ করে ফেললাম। এই পার্টটা কমপ্লিট। স্ট্রাকচার, নামকরণ, সমাবয়বতা আমি বলে দিয়েছি, তোমাদের ওটা পড়ে নিতে হবে বই থেকে। কার্বনিলের প্রকৃতি, অর্থাৎ সি ডবল বন্ড পোলারাইজ কোন দিকে হয় না হয়, অ্যালকিনের চেয়ে এটা কোথায় আলাদা সেটাও পড়ে ফেললাম। প্রস্তুতি আমরা বলেছি পরে পড়ব। আমরা পড়ে ফেললাম ভৌত ধর্ম মানে ওই অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিড বা অন্যান্যদের সঙ্গে যে স্ফুটনাঙ্কের একটা তুলনা, আর জলে এদের দ্রাব্যতা কিরকম ভাবে পরিবর্তনশীল, খুবই সামান্য একটা বিষয় আমরা পড়ে ফেললাম। গঠনগত বিশেষত্ব ও সক্রিয়তা এটাও পড়ে ফেললাম, অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে কে বেশি সক্রিয়, কেন বেশি সক্রিয়, কেন প্লাস আই এফেক্ট প্লাস আর এফেক্ট তাদের সক্রিয়তা কমিয়ে দিচ্ছে, সেইগুলো আমরা অলরেডি এই দুটো ভিডিও মিলে দেখে ফেললাম। তাহলে আমাদের বাকি কি রইল? প্রস্তুতি, এটা অনেক বড়। রাসায়নিক ধর্ম, এটা তো বিশাল বড়। এবং শনাক্তকরণ, এটা ছোট হলেও এটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষার জন্য। তাহলে এই 3টে টপিক অ্যাকচুয়ালি আমার হচ্ছে এখানে মেন টপিক পড়ার জন্য। আমাদের যেগুলো ছোট ছোট টপিক ছিল আমরা প্রথম দুটো ভিডিওতে দেখে ফেললাম এবং এই সম্বন্ধে একটা প্রাথমিক জ্ঞান অর্জন করে নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি পড়াটা দেখতে থাকবো। আবার মনে করিয়ে দিই, অ্যালডিহাইড কিটোন কারোর কাছে শুনে, কোনো মাস্টারমশাইয়ের কাছে দেখে নিয়ে নোট মুখস্থ করে নিয়ে আমি সবটা জেনে গেছি, এই যে ভাববে সে ভুল করবে। মাস্টারমশাইরাও যখন পড়েছেন বা অন্যান্যরা যে কেউ যখন পড়েছেন, অ্যালডিহাইড কিটোন বলো যে কোনো অর্গানিকের পড়াশোনা লিখে নিজে নোট তৈরি করলে কিন্তু সব থেকে ভালো মুখস্থ হয়। সেই জন্য নিজের হাতে নোট তৈরি করা প্র্যাকটিস করো। নিজের হাতেই নোট তৈরি করতে হবে, একে টাইম দিতে হবে, তবেই অন্তঃকরণ পসিবল। তা না হলে মনে থাকবে না, আধ ঘন্টা বাদেই সবাই সবটা ভুলে যায়, এটাই বাস্তব। সুতরাং তোমরা লিখে নোট তৈরি করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।